ব্লাড। তো আজকে এই চ্যাপ্টারটা হচ্ছে অনেক বড়, সেক্ষেত্রে হচ্ছে আজকে আমরা অনলি মাত্র বডি ফ্লুইড পড়বো এবং ব্লাড চ্যাপ্টারটা হচ্ছে নেক্সট লেকচারে হচ্ছে আমি পড়াবো। তো চলে যাই। তো আপনারা যারা হচ্ছে সেলিম রেজা স্যারের হচ্ছে ফিজিওলজি এবং অ্যানাটমি বইটা আপনাদের মেইনলি যাদের আইএসটি ফার্স্ট ইয়ার অল ডিপার্টমেন্টে এই বইটা পড়ানো হয়, হ্যাঁ। সেলিম রেজা রাইটারের নাম, আর এই রাইটার বইটা হচ্ছে সকল লাইব্রেরিতেই পাওয়া যায়। এটা হচ্ছে আপনার অ্যানাটমি এবং ফিজিওলজি দুইটা মানে একটা বইয়ের মাঝে দুইটা পার্ট, ঠিক আছে। আর কমিউনিটি মেডিসিন এই বইটা হচ্ছে সেলিম রেজা স্যারের। তো আপনারা মেইনলি হচ্ছে এই বইটা কিনে নেবেন। আর অধিকাংশ আমাদের গ্রুপে দেওয়া আছে যে আমরা পিডিএফ দিয়ে দিয়েছি, যারা পিডিএফ ডাউনলোড করতে পারেন নাই তারা হচ্ছে গ্রুপে বলবেন, আমি আবার পিডিএফটা দিয়ে দিব। আর যারা ডাউনলোড করেছেন তারা দয়া করে হচ্ছে এই যে হচ্ছে চ্যাপ্টার 10 ব্লাড এন্ড বডি ফ্লুইডস এটা হচ্ছে ভাষায় পড়বেন। এখন তো আমি হচ্ছে এখানে পড়াও, দেন যাদের বই আছে তারা হচ্ছে ভাষায় একটু পড়ার চেষ্টা করবেন আমি যখন শেষ করে দেবো লেকচারটা। আর আপনারা হচ্ছে বইটা কিনে নেবেন, বই তো কিনতেই হবে মাস্ট, তাই না? বই ছাড়া তো পড়া যাবে না। আগে পরে বইটা কিনে নেবেন। বই কিনে নিলে কি হলো যে আপনি আমি যেগুলো হচ্ছে হাইলাইট করে দেবো টপিকস গুলা বা যেগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে আপনারা করে আলাদাভাবে লিখে রাখলেন। এত করে কি হলো আপনাদের ফাইনাল যে এক্সাম হলো সে এক্সামের আগে আপনাদের প্রিপারেশন মোটামুটি আপনারা আপনাদের সিলেবাস কভার করে ফেলবেন। তো দেখা গেল যে আপনারা বাকি স্টুডেন্টদের থেকে আগায় থাকবেন। কেমন আগায় থাকবেন? অনেকে হচ্ছে যে যখন আপনাদের আইএসটিতে ক্লাস শুরু হবে, হ্যাঁ অরিয়েন্টেশন যখন শুরু হবে তখন দেখবেন অধিকাংশ যারা হচ্ছে যে আপনারা যারা ক্লাস করতেছেন, যারা ক্লাস করে নাই তাদের কাছে হচ্ছে অনেক কঠিন লাগবে। বাট আপনারা অ্যাটলিস্ট যারা আমার ক্লাস পেয়েছেন বা ভাইয়াদের ক্লাস পেয়েছেন তারা হচ্ছে অনেক দিক দিয়ে এগিয়ে থাকবেন। এগিয়ে থাকার কারণটা হচ্ছে এটাই যে আপনারা হচ্ছে এখন আমরা যেভাবে পড়াচ্ছি আপনাদের বেসিকটা হচ্ছে আরো ক্লিয়ার করছি। তো দেখা গেছে যে এক পর্যায়ে হচ্ছে আপনারা যখন ফাইনাল পরীক্ষা দিবেন আপনারা সবার থেকে এগিয়ে থাকবেন, আপনাদের বেসিক স্ট্রং থাকবে, আপনারা আগে থেকে এই জিনিসগুলো ধারণা রাখতে পারবেন। তো এই ছিল কথা, আমরা এখন পড়াশোনায় চলে যাই। দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? যদি নেটওয়ার্ক সমস্যা থাকে বললেন। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে আমরা বডি ফ্লুইড বলতে কি বুঝি? এক কথায় যদি বলতে যাই যে বডি ফ্লুইড মানে হচ্ছে আমাদের শরীরের তরল বা পানি, মানে আমাদের পুরো হিউম্যান বডিতে যতগুলো তরল বা পানি আছে সেগুলোকে এক কথায় হচ্ছে বডি ফ্লুইড বলে। তো বডি ফ্লুইড হচ্ছে আমাদের এই যে পানিগুলা সবগুলা আমাদের বডিতে এক এক পার্টে এক এক হচ্ছে অ্যামাউন্টে থাকে, ঠিক আছে। সেটাই হচ্ছে আমরা আজকে এই সম্পূর্ণটা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে যে ওয়াটার মানে পানিটা যে আছে বা ফ্লুইডটা যে আছে তরল যে জিনিসটা আছে এটা কোথায় থাকে আর এটার কাজ কি, এটা কি করে, আর এটা যদি আমাদের শরীরে নাই বা থাকতো তখন আমাদের কি কি অ্যাবনর্মালিটি হতো সেটা সম্পর্কে হচ্ছে আজকে আমরা পড়বো। তো ফার্স্ট অফ অল আজকে আসি আমরা ডেফিনিশন। আপনাদের বইয়ে ডেফিনিশন যেটা দেওয়া আছে এটাই মুখস্থ করে ফেলবেন। এটা একদম শর্টকাট, বাট এটা পরীক্ষার মধ্যে দিলেও আপনাদের চলবে। আর এত লংলি ডেফিনিশন করার কোনো প্রয়োজন নাই, বইয়ে যেটা আছে ওটা দিলেই হবে। তো এখানে যেটা দেওয়া আছে যে বডি ফ্লুইড আর দ্য লিকুইডস উইদিন দ্য হিউম্যান বডি, মানে হচ্ছে বডি ফ্লুইডস হচ্ছে একটা তরল পদার্থ যেটা আমাদের হিউম্যান বডিতে থাকে। সো এটা একদম শর্টকাট একটা ডেফিনিশন, এটা মুখস্থ করে নেবেন। এখন আসি যে আমাদের বডি ফ্লুইড যে থাকে এখানে হচ্ছে ইন অ্যাডাল্ট ম্যান, এখানে কিন্তু বডি ফ্লুইড আমাদের এখানে কিন্তু অনেক জায়গাতে থাকে, যেমন হচ্ছে টিস্যুতে থাকে, ব্লাডে থাকে, বোনসে থাকে, হ্যাঁ এক একটা ফ্লুইড এক এক জায়গাতে থাকে, সেটার ক্ষেত্র বিশেষ এক একটা নাম এক এক রকম। আমরা বডি ক্যাভিটি পড়ছি, বডি ক্যাভিটির এক এক নাম, তাই না? আর ঠিক সেরকম বডি ফ্লুইড যে যে জায়গায় থাকে সেই অঞ্চল ভেদে তার নাম অন্যরকম হয়ে থাকে।
তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে এখানে আমরা যদি দেখি যে একজন প্রাপ্তবয়স্ক, আমরা যদি সেক্স অনুযায়ী ফিমেল এবং মেল দুইটা ভাগে ভাগ করি, যে কাদের শরীরে বেশি পানি থাকে বা তরল ফ্লুইড থাকে এবং কাদের শরীরে কিছু কম থাকে, সেই অনুপাতে আপনাদের বইয়ে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে 60 থেকে 65% হচ্ছে আমাদের মানে ছেলেদের থাকে, আর মেয়েদের এটা কিন্তু টোটাল বডি ওয়েট, হ্যাঁ ওয়েট এবং ওয়েট অনুযায়ী। তো এই যে 60 থেকে 65, হ্যাঁ এটা কিন্তু বা 60%, এটা কিন্তু খুব সুন্দর করে হাইলাইট করে এবং সুন্দর করে খাতার মাঝে লিখে রাখবেন যে ছেলেদের থাকে, মেলের থাকে হচ্ছে এত পার্সেন্ট, আর ফিমেলের থাকে হচ্ছে এখানে একটা রেশিও দেওয়া আছে যে উইমেন, এখানে মেয়েদের থাকে হচ্ছে কত পার্সেন্ট, 50 থেকে হচ্ছে 55% থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু এমসিকিউ বা আপনাদের ভাইভাতে খুবই ইম্পর্টেন্ট, সেই জিনিসটা ভাইভাতে প্রশ্ন করতে পারে যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে শরীরে কতটুকু হচ্ছে ওয়াটার থাকে, তখন আপনারা বলতে পারেন যে 50 থেকে 55%, বা একজন অ্যাডাল্ট ম্যানের ক্ষেত্রে হচ্ছে, মেলার ক্ষেত্রে হচ্ছে কতটুকু পানি থাকে এটা বলতে পারেন। তো এটা তো হচ্ছে গেল আমাদের পার্সেন্ট অনুযায়ী, মানে পার্সেন্টেন্সে হচ্ছে আমরা বলে ফেললাম। তো এটুকু কি ক্লিয়ার? হ্যালো, কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারবেন, বাট আচ্ছা পরে নেক্সট হচ্ছে কোয়েশ্চেনে যাবো, আগে আমি পড়ে নিই তারপর কোয়েশ্চেন। আচ্ছা, এখন আসে হচ্ছে যে এখন আমরা জেনে গেলাম সংজ্ঞা, ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা, বডি ফ্লুইডের সংজ্ঞাটা কি সেটা জেনে গেলাম, এবং হচ্ছে আমরা অনুপাত জেনে গেলাম যে ছেলে এবং মেয়েদের কতটুকু পানি বা ওয়াটার থাকে আমাদের বডিতে, সেটা হচ্ছে পার্সেন্টেজে জেনে গেলাম। এখন আসি যে আমাদের ডিস্ট্রিবিউশন অফ দ্য বডি ফ্লুইড বা ক্লাসিফাই অফ দ্য বডি ফ্লুইড, ক্লাসিফিকেশন, আসলে ক্লাসিফিকেশনের মানে প্রকারভেদ। এখন বডি ফ্লুইডের তো অনেকগুলো প্রকারভেদ আছে, আমি আগেই বলছিলাম যে এক এক জায়গায় হচ্ছে এক এক নামে হচ্ছে ফ্লুইড গুলা থাকে, তার নামও আলাদা। তো প্রাইমারি ভাবে বা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি বডি ফ্লুইডকে, ঠিক আছে। আমরা প্রথমে হচ্ছে দুই ভাগে হচ্ছে বডি ফ্লুইডকে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে আমাদের এক নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের আর এখানে আরেকটা জিনিস যে টোটাল হচ্ছে বডি ওয়াটার এখানে কিন্তু হচ্ছে 40 লিটার থাকে, হ্যাঁ এটা কিন্তু ছেলে মেয়ে না, এটা সবারই, হ্যাঁ 40 লিটার থাকে। এই যে এখানে এটা একটু হাইলাইট করে রাখবেন বইতে, এটা কিন্তু ছেলে মেয়ে টোটাল মানে লিটারে প্রকাশ করা, ওইখানে তো পার্সেন্ট, একটা জিনিস মনে রাখবেন এখানে কিন্তু আমরা পার্সেন্টে প্রকাশ করছি, আর এখানে কিন্তু আমরা লিটারে প্রকাশ করছি। এখানে লেখা আছে টোটাল ওয়াটার ইন দ্য বডি, মানে আমাদের পুরো বডিতে হচ্ছে কতটুকু মানে ইয়াতে থাকে, ঠিক আছে। তো এই টোটাল ওয়াটারটা হচ্ছে এখানে এনশিওর করা হলো, তো 40 লিটার। এখন আসি আমরা যে বডি ফ্লুইডকে যে আমরা দুই ভাগে যে ভাগ করলাম, এই দুইটা ভাগগুলো যে হচ্ছে এটার নাম কি, একটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে আপনার ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা আইসিএফ, আরেকটা হচ্ছে ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড। আমরা জানি ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে, এক্সট্রা মানে হচ্ছে বাহিরে। ইন্ট্রা কোনো মেডিকেলে যদি কোনো ইন্ট্রা মাস্কুলার, ইন্ট্রাসেলুলার, ঠিক আছে, এইগুলা যদি কোনো একটা কিছু বোঝানো হয় তাহলে আমরা বুঝবো যে ভিতরে রিলেটেড কোনো কিছু কি। এক কথায় যে ইন্ট্রা মানে হচ্ছে, আবার একটু শুরু থেকে পড়তে হবে, আমার নেটওয়ার্কের সমস্যা করছিল, প্লিজ দয়া করে একটু শুরু থেকে পড়তে হবে। শুরু থেকে কোনটা, মানে একদম ফুল শুরু থেকে নাকি হচ্ছে ক্লাসিফাই থেকে? ক্লাসিফাই থেকে। আচ্ছা,
আমাদের যে শরীরে যে বডি ফ্লুইড আছে, বডি ফ্লুইডকে আমরা দুই ভাগে ক্লাসিফিকেশন করছি, প্রাইমারি পাবলিক দুই ভাগে, প্রাইমারি না দুই ভাগে ক্লাসিফিকেশন করছি। সেটা হচ্ছে আমাদের এক নাম্বার হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার মানে হচ্ছে, ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে, এক্সট্রা মানে হচ্ছে বাহিরে। ইন্ট্রা মানে হচ্ছে আমাদের ভিতরের অবস্থাকে বোঝায়, এক্সট্রা মানে বাহিরের অবস্থাকে বোঝায়। সেলুলার শব্দের অর্থ সবসময় আমি বলছি যে সেলকে বোঝায়। সেলুলার মানে সেল, সেলুলার মানে সেল। যে এখানে হচ্ছে সাইট্রিক বা সাইট বা সেল বা হচ্ছে এগুলা সম্পর্কে কিছু বোঝাবে, তখনই বুঝবেন যে কোষ সম্পর্কে কিছু একটা বোঝানো হয়েছে। তো ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ফ্লুইড মানে হচ্ছে তরল, ইন্ট্রাসেলুলার মানে হচ্ছে আমাদের বডির ভিতরে, মানে সেলের ভিতরে, বডির ভিতরে বলতে সেলের ভিতরে। আমাদের সেলের ভিতরে যে পানি থাকে বা যে পদার্থ মানে যে মানে কি বলে ফ্লুইডটা থাকে, তরল অংশটা থাকে, সেটাকে আমরা ইন্ট্রাসেলুলার ফ্লুইড বলি। এই ইন্ট্রাসেলুলার ফ্লুইডটা হচ্ছে আমরা কতটুকু থাকে, এটা হচ্ছে আমাদের থাকে হচ্ছে 22 লিটার, 22 লিটার থাকে। হ্যাঁ, 22 লিটার হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড থাকে। এখন এটা আমি কিন্তু প্রশ্ন এভাবে আসতে পারে যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড কত লিটার থাকে, এটা কিন্তু ছেলে মেয়ে এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ তাই, কিন্তু ছেলে মেয়ে সবারই হচ্ছে 22 লিটার থাকে সেলের ভিতরে। ঠিক আছে, সেলের ভিতরে 22 লিটার থাকে। ম্যাম এখানে একটা কোশ্চেন এখন আছে। আসি যে এই 22, ম্যাম একটা কোশ্চেন, হ্যাঁ ম্যাডাম ওখানে যে বললেন যে এই ওয়াটার ইন দ্য বডি অ্যাবাউট 40 লিটার, কিন্তু এখানে নতুন যে এই সিলিমডেজের বই কিনছি এখানে দেওয়া আছে অ্যাবাউট 42 লিটার এরকম দেওয়া আছে, তাহলে কোনটা সঠিক? এটা তো আমি যে বইটা পড়াচ্ছি এটা হচ্ছে পুরাতন এডিশনের বই। আমি জানি না, যেহেতু আমাকে যে তোমাদের হচ্ছে সিনিয়র ভাইয়া ও হচ্ছে আমাকে পিডিএফ দিয়েছে, সো এটা যদি পুরাতন এডিশনের বই হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমাদের বই যেটা দেওয়া থাকবে ওটাই সঠিক। আমরা পড়ছি অন্যটা, বাট তোমার বই বাট সবগুলাই সঠিক। এখন এক এক রাইটার হচ্ছে এক এক অনুপাতে প্রকাশ করে। তো নরমালি হচ্ছে এখানে যেহেতু মানে এখন নতুন বইয়ে কত দেওয়া আছে, নতুন বইটা তো আমার কাছে নাই, এজন্য আমি তো বলতে পারছি না। এখন নতুন বইয়ে যদি সেটা 42 লিটার দেওয়া থাকে 42 লিটারই পড়বা। আর যদি সেটা 40 লিটার থাকে, এখানে তো হচ্ছে যে 22 লিটার আর হচ্ছে 18 লিটার, এই টোটালি হচ্ছে 42 লিটার ওরা প্রকাশ করছে। এখন ওইখানে 40 লিটার প্রকাশ করছে। এখন ওরা ওইখানে হচ্ছে 42 লিটারের ক্ষেত্রে আমি কিভাবে করছে এটা তো বলতে পারছি না, তবে তোমরা এটাই ফলো করবা। আর এগুলা লিটারের তারতম্য খুব বেশি হয় না, 42, 43, 44 এগুলো খুব বেশি না। নতুন এডিশনের বই বাড়াইছে, নতুন এডিশনের বইয়ের পিডিএফ দেয়া পড়ালে ভালো হইতো। নতুন এডিশনের বইয়ের পিডিএফ আমার কাছে নেই, পুরাতন এডিশনের বইয়ের পিডিএফ আছে। আর বই কিনছি, দেখি আমি পিডিএফ করে দেব নি গ্রুপে, ঠিক আছে? বাট আমার মনে হয় পিডিএফ করে দিলে ভালো হয়, বাট 40 লিটারই সেনা, 42 লিটারটা নাম মুখস্থ করলেও চলবে, এটা দিলেই হবে। এটা আমাদের হচ্ছে ভাইভাতে হচ্ছে এটা বললেই হবে, ভাইভাতে এছাড়া হচ্ছে কিছু হবে না। এক এক বইয়ে হচ্ছে এক এক হয়তো মিস্টেক করতে পারে, বাট 40 লিটার ইজ অ্যাকুরেট, এটাই তোমরা পড়বা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আসি ইন্ট্রাসেলুলার মানে হচ্ছে কোষের ভিতরে যে ফ্লুইডটা থাকে, সে ফ্লুইডটা হচ্ছে টোটাল লিটারে যদি আমি প্রকাশ করি সেটা হচ্ছে 22 লিটার, আর এটা যদি আমি পার্সেন্টেজ প্রকাশ করি হ্যাঁ তাহলে হচ্ছে 55%। ঠিক আছে, তো 55% হচ্ছে টোটাল ওয়াটার থাকে। হ্যাঁ, কোথায় থাকে এখানে আমি যদি পার্সেন্ট যদি বলি হচ্ছে ইন্ট্রাসেলুলার পার্সেন্টে প্রকাশ করে, তখন তোমরা পার্সেন্টটা হচ্ছে বলো 55%। ওকে, এইটুকু ক্লিয়ার। এখন আসি আমরা এক্সট্রাসেলুলার। এক্সট্রা মানে হচ্ছে বাহিরে, সেলুলার মানে হচ্ছে জানোই তো সেলের বাহিরের যে ফ্লুইডটা থাকে সেটাকে আমরা এক্সট্রাসেলুলার ফ্লুইড বলি। এটার টোটাল মানে হচ্ছে ভলিউম বা টোটাল হচ্ছে লিটার যদি বলি সেটা হচ্ছে 18 লিটার। এটা হচ্ছে সেলের বাহিরে থাকবে হচ্ছে 18 লিটার। ঠিক আছে, এটা তোমরা নোট করে রাখো যে 18 লিটার হচ্ছে সেলের বাহিরে থাকবে। আর ফরম্যান্স হচ্ছে এটা পার্সেন্টেজ যদি আমি প্রকাশ করি তাহলে হচ্ছে তোমাদের এখানে পার্সেন্টেজ হচ্ছে 45% থাকবে হচ্ছে আমাদের পার্সেন্ট আকারে। হ্যাঁ, তো পার্সেন্ট লিটার দুইটাই মুখস্থ করবা, এই দুইটাই হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, আর ভাইবার জন্য তো মারাত্মক ইম্পর্টেন্স, এগুলো থেকে ভাইবা করে। আচ্ছা, এখন আমরা হচ্ছে বলবো যে এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে আবার ডিভাইড। ধরো এইখানে হচ্ছে আমরা কি বলছি, বডি ফ্লুইড কে টোটালি আমরা দুই ভাগে ভাগ করছি, এখানে হচ্ছে কয়টা ভাগে ভাগ করছি আমরা?
এই দেখো এখানে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করছি মেজর টু কম্পোনেন্টস। তো আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর একটা হচ্ছে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর একটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে? ইন্ট্রা এটা হচ্ছে এক্সট্রা। এখন এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আবার হচ্ছে আমরা কিছু আগে মানে সাব ডিভিশন বা সাব কম্পোনেন্ট বা এর এখানে হচ্ছে আবার 5 ভাগে ভাগ করছে। এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আবার 5টা ভাগে আমরা ভাগ করছি। তো নরমালি হচ্ছে আমরা কোন সেলুলার ফ্লুইডকে 5 ভাগে ভাগ করলাম এটা খুব জানার বিষয়। এক্সট্রা সেলুলার ফ্লুইডকে যেটা কোষের বাইরে থাকে সেটাকে হচ্ছে আমরা কয় ভাগে ভাগ করছি, সেটাকে হচ্ছে আবার আমরা 5 ভাগে মানে 5 সাব ডিভিশন, হ্যাঁ 5টা ভাগে ভাগ করলাম। তো এইখানে হচ্ছে ইন্টারস্টেশিয়াল মানে হচ্ছে তোমার টিস্যু আছে না, ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে, টিস্যুর ভিতরে যে ফ্লুইডটা থাকবে সেটা হচ্ছে তোমার ইন্টারস্টেশিয়াল বা লিম্ফ মানে লিম্ফ ভেসেলে কিছু কিছু ফ্লুইড থাকে, সেটা হচ্ছে এখানে পার্সেন্ট আকারে দেওয়া আছে। তাহলে কত পার্সেন্ট থাকবে? ইন্টারস্টেশিয়ালে হচ্ছে আমাদের থাকবে 20%, হ্যাঁ পার্সেন্ট গুলো মনে রাখবা। তারপরে হচ্ছে প্লাজমা। এখন প্লাজমা মানে জিনিসটাকে, প্লাজমা হচ্ছে একটা তরল, রক্তের ভিতরের যে তরল অংশটা থাকে সেটাকে প্লাজমা বলি। এই প্লাজমাটা হচ্ছে আমাদের কতটুকু থাকবে? প্লাজমাটা থাকবে 7.5%। পার্সেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট, 7.5%। তারপর হচ্ছে আমাদের ফ্লুইড ইন বোনস, আমাদের হাড়ের ভিতরে একটা ফ্লুইড থাকে। এই ফ্লুইড থাকার কারণে হচ্ছে আমাদের হাড়ের ভিতরে বলতে বোঝানো হচ্ছে যে বিভিন্ন জয়েন্টে, হ্যাঁ জয়েন্টে বা হাড়ের বোনসের ভিতরে ফ্লুইড থাকে। তারপরে তোমার হচ্ছে বিভিন্ন জয়েন্টের এখানে ফ্লুইড থাকে। জয়েন্টের এখানে ফ্লুইড না থাকলে আমাদের যে ঘর্ষণ সৃষ্টি হইতো। ধরো যে তোমার হাতের যে হচ্ছে মানে এলবো জয়েন্ট, এটাতে নাড়াচড়া করতে পারতেছো কি কারণে? ভিতরে হচ্ছে একটা তরল, হ্যাঁ ফ্লুইড আছে বিদায় হচ্ছে ঘর্ষণ হচ্ছে না। ঘর্ষণ যখন হবে তখন তুমি সেটাকে ব্যথা অনুভব করবা, বাট যেহেতু ঘর্ষণ হচ্ছে না, যেমন হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে, আস্তে আস্তে আমি যাই তাহলে পড়তে পারবো, যেমন বোনসের ভিতরে যেমন আমাদের বিভিন্ন জয়েন্ট, আমরা মুভ করতে পারতেছি, হাঁটতে পারতেছি, আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের হাড়ের সাথে হাড় ঘর্ষণ মানে ঘষে হচ্ছে যাচ্ছে না? এটা কেন বুঝতে পারতেছি না? এটা হচ্ছে একমাত্র ফ্লুইডের কারণে আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে হচ্ছে একটা তরল একটা ফ্লুইড দিছে, সেই ফ্লুইডটা হচ্ছে আমাদের সবকিছু মেনটেন করতেছে, যাতে আমাদের ঘর্ষণ প্রতিরোধ করতেছে। ফ্লুইডের মেইন ফাংশন হচ্ছে আমরা পড়বো, বডি ফ্লুইডের ফাংশন যখন পড়বো তখন বুঝতে পারবো যে এই ফ্লুইডটা আসলে কি কাজ করে। তো যাই হোক, এখন আসি আমাদের ট্রান্সসেলুলার। ট্রান্সসেলুলার ফ্লুইড ইন, এখানে হচ্ছে তোমরা এই যে কার্টিলেজ, টিস্যুর মাঝে কিছু থাকে, এটা তো টিস্যুর মাঝে কার্টিলেজ মানে হচ্ছে তোমাদের এই যে মুরগির যে হচ্ছে কচকচ করে একটা হাড় আছে, জানি না কি হাড়ের নাম বলে, বা গরুর মাংসের মাঝে মানে কচকচ টাইপের, মানে যখন এটা খাও তখন দেখবা কচকচ করে, মানে ওই হাড়ের নাম ওইটার, অনেকে মনে হয় এটাকে খাও বা মুরগির মাঝে থাকে, বেশিরভাগ হচ্ছে গরুর মাংসের মাঝে হচ্ছে এটা থাকে। এটা কিন্তু মানুষেরা থাকে, ওটাকে কার্টিলেজ বলা হয়। এটাকে বলা হয় তরুণ অস্থি। মানে এটা হচ্ছে তোমার কাইন্ড অফ, এটা এমন একটা জিনিস যে সফট, অনেক সফট, ঠিক আছে? যখন হচ্ছে অ্যানাটমি তোমাদের থোরাক্সে হচ্ছে রিবস পড়াবে, রিবস এর মাঝে দেখতে পারবা যে কার্টিলেজ জিনিসটা দেখতে কেমন। কার্টিলেজ জিনিসটা হচ্ছে একদম সফট মোলায়েম টাইপের। তো এটা জাস্ট এইটাতে থাকে হচ্ছে ফ্লুইড থাকে 7.5%, এটা মনে রাখবা। তারপর হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে, ট্রান্সসেলুলার মানে হচ্ছে কতগুলো সেলের সমন্বয়ে গঠিত যেগুলো হচ্ছে রিলেটেড আছে সেগুলো ফ্লুইডকে বোঝানো হচ্ছে। যেমন এখানে এই দেখো ট্রান্সসেলুলার ফ্লুইডকে কতগুলো সেলুলার ফ্লুইড আছে, ট্রান্সসেলুলার ফ্লুইড আবার অনেকগুলাকে ভাগ করা হয়েছে। এখানে হচ্ছে তোমার CSF মানে হচ্ছে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড। আমি আগে বলছিলাম ওই যে স্পাইনাল কর্ড, তারপর হচ্ছে তোমার স্পাইনাল ক্যাভিটি, এই ক্যাভিটির মাঝে যে ধরনের ফ্লুইড থাকে সেগুলাকে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড বলে। এই ফ্লুইড থাকার ফলে কি হয়, আমাদের ব্রেন হচ্ছে ঘর্ষণ, আমাদের এত বড় যে হচ্ছে ব্রেন, মানে আমাদের ব্রেন যে হচ্ছে এত বড় ওজন, হ্যাঁ এই ওজনটা আমরা যে নিয়ে হচ্ছে দাঁড়ায় থাকতে পারি বা দাঁড়ায় আছি, মাথা ঘুরে পড়ে যাচ্ছি না, এই পুরাটাই কিন্তু মেনটেন করতেছে এই ফ্লুইডটা। এই ফ্লুইডটা যদি বেড়ে যায় তখন দেখবা অনেক অ্যাবনর্মালিটি, যেমন রাস্তাঘাটে দেখবা কিছু কিছু বাচ্চা আছে যাদের ব্রেন হচ্ছে অনেক বড়, মাথা হচ্ছে এত বড় যে দেখতে এলিয়েনের মতো দেখা যায়, ঠিক আছে?
তো এই ডিজিজটা কেন হয়? যখন হচ্ছে আমাদের CSF মানে হচ্ছে এই সেলুলার ফ্লুইডটা হচ্ছে আমাদের ব্রেনে বেড়ে যায়। যেমন ধরো এখানে 2.5% দেওয়া আছে, 2.5% এর থেকে যদি নর্মাল রেটসের থেকে যদি অ্যাবনর্মালিটি থাকে, তখন যদি সেটা 20% বেড়ে যায়, তখন তো অবশ্যই ফ্লুইড মানে পানিটা বেড়ে গেছে। আর একটা ব্রেনের তো ধারণ ক্ষমতা আছে যে সে এতটুকু পানি ধারণ করতে পারবে। এখন তার ধারণ ক্ষমতা 2.5, তুমি যদি ওইখানে 10 পয়েন্ট পানি দিয়ে রাখো, তাইলে কি সে নিউট্রালাইজ করতে পারবে? পারবে না। তখন সেটা কি হবে? সেটা ব্রেনটা হচ্ছে এই বড় হয়ে যাবে, মাথা বড় হয়ে যাবে, বড় হইতে হইতে একদম এলিয়েনের মতো দেখা যাবে, মাথাটা এই বড়। দেখো আমার মনে হয় এই ডিজিজটা হচ্ছে পুরো বাংলাদেশে অনেক আছে। বিশেষ করে ওই যে রাস্তাঘাটে দেখো অনেক বাচ্চারা থাকে যাদের মাথা হচ্ছে অনেক অনেক মানে বিগ সাইজের থাকে। এগুলা হচ্ছে প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন আছে, এগুলা কিছু ডিজিজের কারণে হয়ে থাকে, ওইখানে আমরা না যাই। আচ্ছা, তারপরে এইখানে যদি ট্রান্সসেলুলার ফ্লুইডটাই তোমরা এই যে সাইনোভিয়াল ফ্লুইড, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে এটা দিবা, 1 নাম্বার দিবা, সবগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। 1 নাম্বার এটা দিবা, সেরিব্রাল সাইনোভিয়াল ফ্লুইড দিবা। সাইনোভিয়াল ফ্লুইড হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট থাকে, মানে আমাদের হাঁটুতে যে জয়েন্টটা আছে না, হাঁটুর যে জয়েন্টটা, এই জয়েন্টের মাঝে দেখবা যে ফ্লুইডটা থাকে সেটাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডের কারণে হচ্ছে হাঁটুর ঘর্ষণ ঠিক রাখে। অস্টিওপোরোসিস মানে হচ্ছে কিছু ডিজিজ আছে, অস্টিওপোরোসিস, অস্টিওসাইটোসিস বা আদার্স অনেকগুলো আছে। যে অস্টিওপোরোসিস হলে হাড়ের যে ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গেলে ফ্লুইড গুলো কিন্তু কমে যায়। কমে গেলে কি হয়? হাড়ের সাথে হাড়ের ঘর্ষণ হয়, ঘর্ষণের পরে হাড়গুলা ক্ষয় হয়, ক্ষয় হয়ে গেলে হচ্ছে হাড়ের হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজ হয়। তো হাড়ের কার্সিনোমা, বোনস কার্সিনোমা, হাড়ে ক্যান্সার হয়ে যায়, বোনস ক্যান্সার, তো এগুলো হয়ে যায়। অনেকের তো হচ্ছে বলে না যে ওর কোমরের হাড় খায়া গেছে। খায়া গেছে মানে কি? খায়া গেছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, ফ্লুইডের কিছু ডেফিসিয়েন্সি হতে পারে। তো এগুলা হচ্ছে ফ্লুইডের। তো এখন আসি, এখন এখানে কি সম্পূর্ণ বোঝা হয়েছে এই ফ্লুইড গুলো যে কোথায় কোন ফ্লুইড থাকে? আর এইখানে হচ্ছে স্যারাস ফ্লুইড, স্যারাস ক্যাভিটিতে স্যারাস ফ্লুইড থাকে। যে তারপরে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ক্যাভিটি আমি যে পড়াইছি, পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে হচ্ছে যে ফ্লুইড থাকে সেটাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড বলা হয়। ফ্লোরা ফ্লুইড, ফ্লোরা ক্যাভিটিতে ফ্লোরা যে ফ্লুইডটা থাকে, আসলে লাংস যে হচ্ছে যে জায়গায় থাকে মানে যে গর্তটায়, ওই জায়গায় কিছু ফ্লুইড থাকে, তরল থাকে, যাতে হচ্ছে লাংসের ঘর্ষণ বোনসের সাথে মানে একটা হাড়ের সাথে লাংসের ঘর্ষণটা না হয়। তারপরে পেরিটোনিয়াল ফ্লুইড, আমাদের পেটের ভিতরে যে অর্গান গুলা আছে, এই অর্গান গুলার ভিতরে কিছু কিছু তরল পদার্থ থাকে, যেগুলা থাকার কারণে আমার পেটের যে অর্গান, এক অর্গান আরেক অর্গানের সাথে হচ্ছে ঘর্ষণ যাতে না হয়। এক কথায় যদি আমি বলি বডি ফ্লুইড কি কি করে, বডি ফ্লুইড হচ্ছে আমাদের পুরো হোল বডিতে যাতে কোন অর্গানের সাথে কোন অর্গান যাতে ঘর্ষণ না লাগে বা সবকিছু মেনটেন করে, এক কথায়। এখন আমি বডি ফ্লুইডকে 2 ভাগে আমি বলছিলাম যে বডি ফ্লুইডকে টোটালি হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। এখানে হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড আর একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। ইন্টারসেলুলার ফ্লুইড হচ্ছে কত পার্সেন্ট থাকে? ইন্টারসেলুলার ফ্লুইড হচ্ছে টোটাল ভলিউম যদি বলি হচ্ছে 22 লিটার থাকে, আর 55% হচ্ছে পার্সেন্টে। ভলিউম যদি বলি, ভলিউম বললে এটা বলবা, পার্সেন্ট বললে এটা বলবা, ঠিক আছে? এটা হচ্ছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা নোট। যে ইন্টারসেলুলার ফ্লুইড যদি বলি, ইন্টারসেলুলার ফ্লুইডে হচ্ছে যে টোটাল ভলিউম হচ্ছে 22 লিটার। 22 লিটার হচ্ছে থাকবে হচ্ছে সেলের ভিতরে, আর সেলের বাইরে থাকবে হচ্ছে আমাদের টোটাল 18 লিটার, ঠিক আছে? তো এই যে 18 লিটার, এটা পার্সেন্ট আকারে 45%। এখন সাবডিভিশন অফ ফ্লুইড, এই যে সাবডিভিশন অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড, এখানে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি যে সাবডিভিশন, এখানে কি কি সাবডিভিশন আছে, যেমন প্লাজমা ফ্লুইড আছে, বোনসের কিছু ফ্লুইড আছে, কানেকটিভ টিস্যু যেমন কার্টিলেজের কিছু ফ্লুইড আছে, ট্রান্সসেলুলার ফ্লুইড মানে 2.5%। সবকিছু মিলায়া, এই সবকিছু মিলে হচ্ছে 2.5%। মানে এখানে যা কিছু আছে, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড, তারপর হচ্ছে তোমার ডাইজেস্টিভ জুস, স্যারাস ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, তার ফ্লুইড ইন ইউরিনারি ট্র্যাক্ট, মানে আমি বললাম না প্রত্যেকটা অর্গান, মানে আমাদের পুরো অর্গানে যেগুলো ফ্লুইড গুলো আছে সেই পুরোটা অর্গানের অনুপাত হচ্ছে তোমার কত পার্সেন্ট? 2.5%, ঠিক আছে? 2.5%। আর এই সম্পূর্ণ হচ্ছে মুখস্থ, এগুলো মুখস্থ ছাড়া কোনো বোঝার কিছু নাই।
আর এখন হচ্ছে বডি ফ্লুইডের হচ্ছে আমার কি কাজটা, আসলে বডি ফ্লুইডের কি ফাংশন এটা আমরা বলবো। এক নম্বর হচ্ছে বডি ফ্লুইড হচ্ছে কি করে, বডি ফ্লুইড হচ্ছে ট্রান্সপোর্ট করে কিছু কিছু জিনিস, যেমন বডি ফ্লুইড আমাদের অক্সিজেন, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, নিউট্রিশন হচ্ছে ট্রান্সপোর্ট করে, আমাদের যে পুষ্টি আছে এই পুষ্টিগুলো হচ্ছে ব্লাডে পৌঁছায় দেয়, হ্যাঁ সেলে পৌঁছায় দেয়, সেল মেটাবলিজম যেটাকে বলি। প্রত্যেকটা ফ্লুইড হচ্ছে প্রত্যেকটা ফ্লুইডের হচ্ছে আলাদা আলাদা করে তোমাদের ক্লাস করে থাকে। তো নরমালি হচ্ছে আচ্ছা এই টপিকটা কি বোঝানো হয়েছে, বুঝছো তোমরা? এইটুকু বুঝছো? দেখো এটুকু না বুঝলে কোয়েশ্চেন করো, দেন নেক্সট টপিকে যাই, নাহলে বুঝবা না নেক্সট টপিক। জি ম্যাম বুঝছি সমস্যা। সবাই সবাই বুঝছো? জি ম্যাম। এটুকু বুঝছো? সবাই বুঝছো জিনিসটা? মমিতা বুঝছো? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা এখন আসি এই যে কম্পোজিশন, আসলে বডি ফ্লুইডের মাঝে কি কি জিনিস থাকে সেটাকেই বলা হয় কম্পোজিশন। মানে হচ্ছে কম্পোজিশন মানে হচ্ছে এই বডি ফ্লুইড যে আমরা এতক্ষণ পড়লাম, এই জিনিসটার ভিতরে আসলে মূলত থাকেটা কি? বডি ফ্লুইডের মাঝে কি খালি পানি থাকে? না, পানি ছাড়াও আরো অনেক অনেক জিনিস থাকে, শুধু পানি থাকলে তো আর হবে না, তাই না? পানি ছাড়াও যে জিনিসগুলো থাকে, এক নাম্বার হচ্ছে বডি ফ্লুইডের যদি আমরা কম্পোজিশন করি তাহলে প্রথম হচ্ছে ওয়াটার থাকবে, সলিড থাকবে। সলিডের মাঝে হচ্ছে কি থাকবে? অর্গানিক থাকবে, আর এটা হচ্ছে ইনঅর্গানিক থাকবে, জৈব এবং অজৈব কিছু পদার্থ থাকবে, ঠিক আছে? জৈব পদার্থগুলা এবং অজৈব পদার্থগুলা থাকবে। তো ওয়াটার থাকবে, সলিড থাকবে, তারপর অর্গানিক এবং ইনঅর্গানিক সাবস্টেন্স থাকবে। অর্গানিক সাবস্টেন্স থাকবে কিছু, ইনঅর্গানিক সাবস্টেন্স থাকবে কিছু। অর্গানিক সাবস্টেন্স গুলা কি কি থাকবে? অর্গানিক সাবস্টেন্স গুলা থাকবে আমাদের গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ শর্করা থাকবে, তারপর হচ্ছে অ্যামোনিয়া থাকবে, ফ্যাটি অ্যাসিড থাকবে, হরমোন থাকবে। তোমরা মেইনলি হচ্ছে এখানে যেটা পড়বা যে অর্গানিক্সের মাঝে তোমরা দিবা হরমোন আগে দিবা, এনজাইম দিবা, তারপর হচ্ছে গ্লুকোজ দিবা, তারপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিবা, ঠিক আছে? এটুকু দিলে এনাফ। এটা কিন্তু পরীক্ষার মাঝে আসে যে কম্পোজিশন অফ দা বডি ফ্লুইড, তখন তোমরা এভাবে সুন্দর করে সফট দিয়ে দিবা যে প্রথমে বডি ফ্লুইড কে দুই ভাগে ভাগ করা হইলো, একটা ওয়াটার আর একটা হচ্ছে সলিড কে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অর্গানিক সাবস্টেন্স অর্গানিক পদার্থ, আর একটা হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স। অর্গানিক সাবস্টেন্সের মাঝে আমার কি কি থাকতেছে? গ্লুকোজ থাকছে, গ্লুকোজের মাঝে হচ্ছে গ্লুকোজ থাকতেছে, অ্যামাইনো অ্যাসিড থাকতেছে, হরমোনস থাকতেছে, এনজাইম থাকতেছে। আর তোমার ইনঅর্গানিক সাবস্টেন্সের মাঝে তোমরা কি দিবা? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর ক্লোরাইড, বাইকার্বনেট, ফসফেট, সালফেট। তোমরা এখানে সবগুলো দেওয়ার তেমন কোনো প্রয়োজন নাই, পাঁচটা ন্যূনতম 3-4টা দিলেই হবে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, এইটুকু বাইকার্বনেট, এই কয়েকটা দিলেই হবে। এটুকু বুঝছো? কম্পোজিশন বুঝছো? জি ম্যাম এটা ম্যাম এগুলা কি লিখতে হবে নাকি শুধু হচ্ছে সংকেত লিখলেও হবে? সবগুলা লিখতে পারলে, সবগুলা লিখলে তো আরো ভালো, বাট সবগুলা তো আর যদি মনে না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি বলতেছি যে যেগুলা না লিখলেই নয়, মানে একটা মানুষ তো সবগুলা লিখতে পারবে না, সবগুলা যে লিখতে পারবে সে তো ব্রিলিয়েন্ট, তাই না? আর সবগুলা লিখতে পরীক্ষা হলে তো সবগুলা মনে থাকবে না, বাট যেগুলা না লিখলেই নয় এগুলো লিখতে হবে, না লিখলে হচ্ছে টিচার নাম্বার দিবে না। এই জন্য হচ্ছে আমি কিছু কিছু মানে নাম্বার মানে হাইলাইট করে দিচ্ছি যে এগুলো দিতে হবে, এগুলো দিয়া বাকিগুলা না দিলেও এক্সামিনার খাতা দেখলে নাম্বার দিবে। যেমন গ্লুকোজ প্রথম হরমোনটা খুবই ইম্পর্টেন্ট। হরমোন তুমি বাদ দিয়া যদি সবগুলা হজবরল করে দাও নাম্বার নাও দিতে পারে, কারণ হরমোনই তো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হরমোন, এনজাইম, তারপর হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড। এখন তুমি ফ্যাটি অ্যাসিড দিতেও পারো, লাইপেজ দিতেও পারো, না দিতেও পারো, লিপিড দিতেও পারো, না দিতে পারো, তোমার ইচ্ছা। বাট তুমি হরমোন, এনজাইম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এইগুলো দিতেই হবে মাস্ট।
এগুলো না দিলে নাম্বার নেই। আর ইনঅর্গানিকের মাঝে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এটুকু দিয়া তারপর বাইকার্বনেট দিলেও চলবে। এখন ম্যাগনেসিয়াম, তারপরে আদার্স ফসফেট, সালফেট এগুলো না দিলেও চলে। তুমি যদি পারো, মুখস্থ থাকে, সম্পূর্ণ দিয়ে আসবা। আমি তো বলতেছি না যে সম্পূর্ণ দিবা না, সম্পূর্ণ দিয়ে আসবা। ক্লিয়ার এটুকু? ম্যাম আমি বললাম যে যৌগগুলার যে বানান সহ লেখা আছে ওইগুলা কি সংকেত লিখলেও হবে নাকি বানান সহই লিখতে হবে? না, এগুলো সংকেত লিখলে হবে, বানান লিখলে হবে। বানান না লিখলে সংকেত লিখলে যে হচ্ছে, বা আমার মনে হয় সংকেত লেখাটাই বেটার বানানের থেকে, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সবাই হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম সবগুলো সংকেত তো জানাই আছে, তোমাদের লিখে দিবা, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল জিনিসটা। এখানে যে সংকেত লিখতে হবে বা একদম ইংলিশে লিখতে হবে এমন কিছু না, তুমি জাস্ট প্রকাশ করতে পারলেই তোমার নাম্বার দিব। এটুকু ক্লিয়ার? সবার বোঝা হয়েছে? জি ম্যাম ক্লিয়ার। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন আমরা কিন্তু বডি মানে বডি ফ্লুইডের ফাংশন করবো, তারপর ইলেকট্রোলাইট পড়বো, খুবই খুবই ইম্পর্টেন্স। এখন আসি বডি ফ্লুইডের হচ্ছে ফাংশনটা কি। একজন যাচ্ছে বুঝতাম না। বডি ফ্লুইডের ফাংশনটা আমি যেটা বলছি যে এক একটা বডি ফ্লুইডের এক এক রকম ফাংশন ক্রিয়েট করে। যদি আমি সম্পূর্ণ বডি ফ্লুইডের ফাংশনটা আমি যদি বলি তাহলে এভাবে হবে যে বডি ফ্লুইডের ফাংশন, এক নাম্বার সে ট্রান্সপোর্ট করবে। ট্রান্সপোর্ট মানে হচ্ছে আদান প্রদান, যেমন হচ্ছে সে অক্সিজেন আদান প্রদান করবে, তারপর হচ্ছে নিউট্রিশন হচ্ছে তোমার কি করবে, ট্রান্সপোর্ট অফ নিউট্রিশন, এক স্থান থেকে অন্য স্থানে ব্লাডে হচ্ছে নিউট্রিশন গুলো পৌঁছায় দিবে। যদি ব্লাড নিউট্রিশন পৌঁছায় না দাও তাহলে কি আমাদের সেলগুলো বেঁচে থাকবে? বেঁচে থাকবে না, সেল মরে গেলে তুমি মরে যাবা। তো এই জন্য হচ্ছে যে আমাদের এক নম্বর কাজটা করবে হচ্ছে ট্রান্সপোর্ট করবে, রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ করবে। সে অনেকগুলা জিনিসই নিয়ন্ত্রণ করে, এর মাঝে যেগুলা না না জানলেই নয়। এক নাম্বার বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার হচ্ছে সে নিয়ন্ত্রণ করতেছে। কে নিয়ন্ত্রণ করতেছে? বডি ফ্লুইড হচ্ছে বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করতেছে। ব্লাড প্রেশার, এই যে হচ্ছে বিপিটা আছে, ব্লাড প্রেশারটা যে আছে, ব্লাড প্রেশার হচ্ছে সে নিয়ন্ত্রণ করতেছে। অ্যাসিড বেস ব্যালেন্স, ঠিক আছে, অ্যাসিড বেস ব্যালেন্স হচ্ছে সে নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোটেকশন করতেছে। এখানে কি কি প্রোটেকশন করতেছে? এই যে আমাদের ব্রেনের যে হচ্ছে ঘর্ষণ হচ্ছে না, সাইনোভিয়াল ফ্লুইড মানে হচ্ছে জয়েন্ট যে রক্ষা করতেছে, জয়েন্টে যে কোনো ধরনের ঘর্ষণ হচ্ছে না, আমাদের ব্রেনে যে কোনো ধরনের ঘর্ষণ হচ্ছে না, এই ফ্লুইড গুলাই হচ্ছে আমাদের ব্রেনকে কি করতেছে, প্রোটেকশন করতেছে না। তারপর হচ্ছে লুব্রিকেশন। লুব্রিকেশন মানে হচ্ছে সেম, এক কাছে যাতে ঘর্ষণ, এটা হচ্ছে ঘর্ষণ, ইংলিশে হচ্ছে লুব্রিকেশন। তো এইখানে হচ্ছে ঘর্ষণ মানে এই যে আমাদের পেরিকার্ডিয়াল ফ্লুইড, এই পেরিকার্ডিয়াল ফ্লুইড কি করতেছে, আমাদের হৃৎপিণ্ড যে হচ্ছে ব্লাড পাম্প করতেছে, রক্ত যে পাম্প করতেছে, এটা যদি হচ্ছে এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা যদি না থাকতো তাহলে কি হৃৎপিণ্ড কি সঠিকভাবে ব্লাড পাম্প করতে পারতো না। তাহলে কি এক মাসেল আরেক মাসেলের সাথে কি করতো, ঘর্ষণ করতো। ঘর্ষণ ক্রিয়েট করলে তুমি ব্যথা পাইতা, মানে এক কথায় তুমি ব্যথা পাইতা না। তো যেহেতু হচ্ছে এই ফ্লুইড থাকার কারণে তুমি ব্যথা পাচ্ছ না, এই ফ্লুইড থাকার কারণে তুমি হেঁটে যাচ্ছ, এই যে মানে তোমার সাইনোভিয়াল ফ্লুইড থাকার কারণে তুমি হেঁটে যাচ্ছ, বা তোমার যে জয়েন্টে যে ঘর্ষণ হচ্ছে সেটা তুমি মানে বুঝতে পারছো না। কারণ কি? কারণ তোমার সাইনোভিয়াল ফ্লুইড আছে, এই জন্য তুমি বুঝতে পারতেছো না। ব্রেনের মাঝে হচ্ছে এক ধরনের ফ্লুইড হচ্ছে, যেটা পড়াইলাম স্পাইনাল ফ্লুইড, যেটা হচ্ছে তোমার ব্রেনের মাঝে থাকে। এই ফ্লুইড থাকার কারণে হচ্ছে তোমার ব্রেনে কোনো ধরনের ঘর্ষণ হচ্ছে না। তো এইগুলাই মানে মেইনলি হচ্ছে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই ফাংশনটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, যে এটা এখানে আমি বাংলাতে লিখে দিচ্ছি যদি তোমরা বুঝতে পারো যে আসলে মেইনলি কি নিয়ে হচ্ছে বডি ফ্লুইড, আসলে কি জিনিসটা। এটা হচ্ছে শেষ। এখন বডি ফ্লুইড এখন চ্যাপ্টার শেষ। এখন আমরা ইলেকট্রোলাইটে যাব। তো কারো যদি কখন মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি মানে কি বলে বুঝার মানে বুঝো নাই তাহলে কোয়েশ্চেন করতে পারো। ম্যাম ফ্লুইড কাকে বলে এটা শর্টকাটে বুঝাই দেন। ফ্লুইড মানে হচ্ছে শরীরের একটা তরল পদার্থ, এক কথায় বাংলাতে। এখানে বডি ফ্লুইড আর দ্য লিকুইডস উইদিন দ্য বডি উইদিন দ্য হিউম্যান বডি, মানে হচ্ছে বডি ফ্লুইড মানে হচ্ছে এমন একটা লিকুইড যেটা হচ্ছে আমাদের শরীরে থাকে,
তো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে এটাই তো পড়াবো। এখন আমি তো যদি আমাদের মতো করে একদম এত বড় ডেফিনিশন পড়াই, এটা পরীক্ষার মাঝে লিখতে পারবো না। সো এত কিছু জানার কিছু আছে, বাট এইখানে যেটা দেওয়া আছে এটা একদম শর্টকাট বাট ক্লিয়ার। যে বডি ফ্লুইড জিনিসটা কি? বডি ফ্লুইড জিনিসটা হচ্ছে, যে বাংলাতে বলি, বডি ফ্লুইড জিনিসটা হচ্ছে যে আমাদের শরীরের পুরো হল বডিতে হচ্ছে বডি ফ্লুইড মানে হচ্ছে কিছু পানি থাকে বা কিছু তরল পদার্থ থাকে, বা এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে এক এক ফাংশন ক্রিয়েট করে। যেমন হচ্ছে আমাদের এই কিছুক্ষণ আগে বললাম ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেটা সেলের ভিতরে থাকে। সেলের ভিতরে সে হচ্ছে কাজ করে যাতে সেলগুলো হচ্ছে সেল মেটাবলিজম, সেল গ্রোথ, সেল হচ্ছে নিউট্রিশন সবকিছু সে বজায় রাখে। তারপরে হচ্ছে এক্সট্রা সেলুলার, সেলের বাহিরে কিছু ফ্লুইড থাকে, সেটার কাজ আলাদা। আবার হচ্ছে আমাদের সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড মানে ব্রেনের ভিতরে কিছু ফ্লুইড থাকে। তারপর হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তারপরে আমরা পড়লাম কি স্যারাস ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড। এটা এক একটা ফ্লুইড হচ্ছে মানে পানি। এই পানিটা হচ্ছে এক এক জায়গাতে থাকে, যে জায়গাতে থাকে সেই জায়গার সেই অর্গানের কাজটা করে থাকে। যেমন সাইনোভিয়াল ফ্লুইড, এটা হচ্ছে আমাদের হাঁটুটা যে আছে, হাঁটুতে যে জয়েন্টটা আছে, এই জয়েন্টের মাঝে হচ্ছে হাঁটুতে থাকে। এই জয়েন্টে হচ্ছে তোমাদের সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এই ফ্লুইড থাকার কারণে যে আমরা হাঁটতেছি, এই হাঁটার যে মুভমেন্টটুকু মানে ঘর্ষণ ক্রিয়েট হচ্ছে না, হ্যাঁ, এটাই হচ্ছে এই ফ্লুইডটা নিয়ন্ত্রণ করে থাকে। যেমন পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড হচ্ছে, পেরিকার্ডিয়াল মানে কি, হার্টের ভিতর হচ্ছে যে ফ্লুইডটা থাকে, এই ফ্লুইড কি করতেছে, আমাদের হার্টের যে ঘর্ষণটা থেকে আমাদের হার্টটাকে সুরক্ষা দিচ্ছে। শেষ, এটাই বডি ফ্লুইড মানে হচ্ছে যে আমাদের শরীরের ভিতরে কিছু পানি বা তরল পদার্থ থাকে, যেগুলো হচ্ছে আমাদের শরীরকে হচ্ছে প্রোটেক্ট করে, এক কথায় নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? জি ম্যাম। এখন কেউ একজন বলো যে মেয়েদের মাছ থেকে যে আমাদের এই যে ইন্টারসেলুলার ফ্লুইড জিনিসটা আসলে কি? যে লিকুইড কোষের ভিতরে থাকবে সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আচ্ছা, কোষের ভিতরে যে লিকুইডটা থাকবে সেটাকে বলা হয় ইন্টারসেলুলার ফ্লুইড। গুড। এখন এটা কত, মানে নরমাল রিলস কত, মানে কতটুকু থাকবে, লিটার কত? ইন্ট্রাসেলুলার 40। আরে এতক্ষণ কি পড়াইলাম এখানে সবকিছু, এখানে লিটার 22 লিটার, হ্যাঁ 22 লিটার লেখা আছে। হ্যাঁ, এই জন্যই তো বলতেছি যে হচ্ছে আমি সবগুলো লাগাই দিছি। আচ্ছা, তোমরা ছেলে এবং মেয়েদের মাঝে কে হচ্ছে এই ফ্লুইডটা যে আমি এতক্ষণ পড়াইলাম, এই বডি ফ্লুইডটা মানে এই শুরু থেকে একদম কম্পোজিশন অফ বডি ফ্লুইড এটুকু কে বুঝাইতে পারবা? যে বুঝাইতে পারবা সে হচ্ছে একটা লাইক ক্রিয়েট করো ছেলে এবং মেয়েদের মাঝে। ম্যাম চেষ্টা করব। মানে চেষ্টা, হ্যাঁ, কে পারবা? মমিতা। আচ্ছা মমিতা বলো আগে, পরে ছেলেদের মাঝে মেয়েদের মাঝে একজন বলো। ডেফিনেশন অফ বডি ফ্লুইড। বডি ফ্লুইড হচ্ছে শরীরের একটি তরল পদার্থ যা আমাদের দেহের ভিতরে থাকে, মানে হিউম্যান বডিতে থাকে। তারপর ইন অ্যাডাল্ট ম্যান দ্য টোটাল বডি ওয়াটার, মানে মানুষের দেহের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে, মানে যে পানিগুলো থাকে সেগুলো থাকতে পারে টিস্যুতে, তারপরে ব্লাডে, বোনসে, এগুলাতে ছেলেদের 60% আর মেয়েদের থাকে হচ্ছে 50 থেকে 55%। বডি ফ্লুইডের ক্লাসিফিকেশন অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে কোষের ভিতরে যে ফ্লুইডটা থাকে সেটা, আর এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে কোষের বাইরে যে ফ্লুইড থাকে সেটা। কিন্তু টোটাল বডি ফ্লুইড হচ্ছে মেল এবং ফিমেল দুইটা মিলেই 40% থাকে, আর ইন্ট্রাসেলুলারে থাকে 40% না,
40 40 লিটার। লিটার, হ্যাঁ 40 লিটার। গুড। ইন্ট্রাসেলুলারে ভলিউম থাকে 22 লিটার আর পার্সেন্টেজ অনুযায়ী থাকে 55%। এক্সট্রা সেলুলারে ভলিউম থাকে 18 লিটার আর পার্সেন্টেজ অনুযায়ী 45%। এক্সট্রা সেলুলার ফ্লুইড আবার 5 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ইন্টার ইন্টারস্টেশিয়াল মানে হচ্ছে টিস্যুতে, স্টেশিয়াল মানে টিস্যু। হ্যাঁ, ইন্টারস্টেশিয়াল ফ্লুইড অ্যান্ড লিম্ফ মানে টিস্যু আর লিম্ফের মধ্যে যেই ফ্লুইডটা থাকে সেটা হচ্ছে 20% থাকে। প্লাজমাতে যেটা থাকে সেটা হচ্ছে 7.5% থাকে। ফ্লুইড ইন বোনস মানে হাড়ের মধ্যে যে ফ্লুইড থাকে সেটাতে থাকে 7.5%। তারপর ফ্লুইড ইন ডেন্স কানেকটিভ টিস্যু মানে কানেকটিভ টিস্যুর মধ্যে হচ্ছে যে কার্টিলেজটা থাকে মানে যে এখানে তোমরা এখানে যে ফ্লুইড এন্ড ডেন্স কানেকটিভ এগুলা কিছু না বইলা ডিরেক্ট বইলা দিবা যে কার্টিলেজে থাকে 7.5%। এখানে হচ্ছে কার্টিলেজ। হ্যাঁ একদম 7.5% কার্টিলেজ হচ্ছে হাড়ের যে মানে এই যে কি বলে প্লাস্টি মানে নরম যে হাড়টা থাকে ওইটা। আচ্ছা, পরে ট্রান্সসেলুলার ফ্লুইড মানে হচ্ছে পরিবহন কোষে যে ফ্লুইড গুলা থাকে সেগুলা যেমন 2.5% থাকে। এগুলা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা হচ্ছে ব্রেনের না স্পাইনাল কর্ডের মানে ব্রেনের যে আমি বলি। আচ্ছা, এই জিনিসটা আমি ক্লিয়ার করি। সেরিব্রো মানে হচ্ছে সেরিব্লাম। সেরিব্লাম কোথায় থাকে? ব্রেনে থাকে না? ব্রেনের ভিতরে থাকে। এবং স্পাইনাল কর্ড কোথায় থাকে? আমরা পড়ছি না যে স্পাইনাল ক্যাভিটির মাঝে স্পাইনাল কর্ড থাকে। ওই স্পাইনাল ক্যাভিটির মাঝে কিছু ফ্লুইড থাকে। ওই ফ্লুইড হচ্ছে স্পাইনাল ক্যাভিটিটা হচ্ছে কি করে, মানে তোমার হচ্ছে পিচ্ছিল করে। পিচ্ছিল করলে কি কোনো জায়গায় যদি তুমি একটা পিচ্ছিল করো সেই জায়গায় কি তুমি ঘর্ষণ হবে? তোমরা বলো হবে না। তাহলে পিচ্ছিল জায়গাটা ওই যে ফ্লুইডটা থাকে ওইটা হচ্ছে তোমার সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। মানে দুইটা ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এখানে CSF বা সংক্ষেপে CSF এইভাবে আমরা সংক্ষেপে প্রকাশ করি। তারপর আরেকটা হচ্ছে তোমরা এখানে লাইন বাই লাইন দিবা। তারপর দিবা সাইনোভিয়াল ফ্লুইড। হ্যাঁ, নেক্সট বলবা যে এখানে আরেকটা থাকে সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। তারপর দিবা দিবা সাইনোভিয়াল ফ্লুইড। তারপর হচ্ছে যে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তারপর হচ্ছে পেরিটোনিয়াল ফ্লুইড। এটুকু দিলেই হবে। ট্রান্সসেলুলার ফ্লুইডটা তো এই সম্পূর্ণ দেওয়ার কোনো মানে হয় না, কয়েকটা দিবা। বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে তাহলে মনে হয় অলমোস্ট সবাই বুঝছে। যেহেতু মেয়েরা অনেকে রেসপন্স করতেছে, ছেলেরাও বুঝছে। আমার মনে হয় না যে না বুঝার কিছু আছে। এখানে একদম ইজি টপিক। এখন ছেলেরা আপনারা কি বুঝছেন সবাই? জি ম্যাম। এই মেহেদি হাসান, তারপর মনিরুজ্জামান, আপনারা বুঝছেন? ইয়েস ম্যাডাম, বুঝছি। ওকে ওকে ওকে, তাহলে হচ্ছে এইটুকু ক্লিয়ার। এখন আমরা যাব হচ্ছে বডি ফ্লুইডের ফাংশন পড়ে ফেললাম, ক্লাসিফিকেশন পড়ে ফেললাম, তারপর হচ্ছে কম্পোজিশন পড়ে ফেললাম। এখন হচ্ছে আমরা ইলেক্ট্রোলাইটে যাব। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আচ্ছা আচ্ছা, ইলেক্ট্রোলাইট জিনিসটা কি? ইলেকট্রিসিটি মানে কি? ইলেকট্রিসিটি শব্দের অর্থ কি কেউ বোঝেন? বা ইলেকট্রিক জিনিসটা কি? বিদ্যুৎ। বিদ্যুৎ। গুড। ইলেকট্রিক মানে হচ্ছে
ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক, তো এখানে হচ্ছে ইলেকট্রোলাইট মানে কাইন্ড অফ এটা হচ্ছে আমাদের বডিতে হচ্ছে বৈদ্যুতিক একটা হচ্ছে চার্জ, হ্যাঁ, যেটা না থাকলেই নয়, যেটা থাকতেই হবে। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি এই চার্জের মাধ্যমে। তো এটা আসলে ডেফিনিশনটা এখানে পিডিএফটা না একদম হচ্ছে ব্লারনেস, বোঝা যায় না। আচ্ছা, এখানে লেখা আছে ইলেকট্রোলাইটস আর দ্য মিনারেলস অফ দ্য ব্লাড এন্ড দ্য আদার বডি ফ্লুইডস দ্যাট ক্যারি অ্যান ইলেকট্রিক চার্জ, মানে হচ্ছে ইলেকট্রোলাইটস মিনারেলস মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের তরল, কাইন্ড অফ তরল টাইপের একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক কি, এটা হচ্ছে কি ক্যারি করে, ইলেকট্রিক চার্জ ক্যারি করে। হ্যাঁ হ্যাঁ, এটা 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 ইম্পর্টেন্স এখানে হচ্ছে এটা হাইলাইট করে রাখবেন যে ইলেকট্রোলাইট আমাদের কি ক্যারি করে, সে হচ্ছে ইলেকট্রিক চার্জ ক্যারি করে। এখন ইলেকট্রোলাইট গুলোর নাম কি, নেম অফ দ্য ইলেকট্রোলাইট, কি কি হচ্ছে আমাদের শরীরে ইলেকট্রোলাইট থাকে যেগুলো হচ্ছে আমাদের শরীরে হচ্ছে ইলেকট্রিক চার্জ ক্যারি করে। তো এগুলা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে দেখবেন আপনারা যারা ল্যাবের স্টুডেন্ট, এখানে আমরা যারা ডক্টরসরা তারা হচ্ছে আমরা যে সিকেটির পেশেন্ট মানে ক্রনিক কিডনি ডিজিজ যাদের হচ্ছে আপনার কিডনিতে সমস্যা থাকে, হ্যাঁ, আমরা মেইনলি হচ্ছে একটা টেস্ট দিয়ে থাকি সিরাম ইলেকট্রোলাইটস। আপনারা মনে হয় আপনাদের আত্মীয় স্বজন দেখবেন যে সিরাম ইলেকট্রোলাইট নামে একটা টেস্ট আছে, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ক্রিয়েটিনিন। যখন আমাদের কোনো কিডনির পেশেন্ট আছে নেফ্রাইটিস সিনড্রোম মানে কিডনির কোনো একটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা সিরাম ইলেকট্রোলাইট মানে রেনাল ফাংশন টেস্ট, এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট যে সিরাম ইলেকট্রোলাইট যেটা আছে এই ইলেকট্রোলাইটটা হচ্ছে আমাদের রেনাল ফাংশন একটা টেস্ট, এবং সিরাম ক্রিয়েটিনিন। আমরা মেইনলি এই দুইটা টেস্টের মাধ্যমে আমরা একটা মানুষের কিডনির যে ফাংশনাল মানে কাজ কেমন করে বা কেমন ভাবে কাজটা করছে, আসলে কিডনিটা কি ফেইলিওর হয়ে গেছে নাকি কিডনির কোনো সমস্যা আছে সেটা জানার জন্য আমরা কি এই সিরাম ইলেকট্রোলাইট টেস্টটা দিয়ে থাকি। এই ইলেকট্রোলাইট জিনিসটাই যদি আপনারা না জানেন তাহলে আপনার সিরাম ইলেকট্রোলাইট জিনিসটা বুঝবেন না, এই জন্য আর কি এতগুলো বিষয় ব্যাখ্যা করা। তো ইলেকট্রোলাইট জিনিসটা হচ্ছে আমাদের শরীরে হচ্ছে এই যে সোডিয়াম, তারপরে যে সোডিয়াম, তারপর হচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইড, জি ম্যাম দেখতে পাচ্ছি। এই যে সোডিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে বাইকার্বনেট, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর এইগুলো হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ এইগুলাই হচ্ছে আমাদের কি ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট সংক্ষেপে যদি আমরা বলি যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ফসফেট। তো আমরা মেইনলি হচ্ছে দেখে থাকি সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, আমরা তিনটা দেখে থাকি। দেখবেন সব পেশেন্টের এই যে যারা হচ্ছে সোডিয়াম কত পার্সেন্ট তার শরীরে আছে, হ্যাঁ, সোডিয়াম মানে লবণ, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড মানে কি খাবার লবণ, খাবারের লবণ। আচ্ছা, সোডিয়াম তারপর হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে। তারপর আমরা কি দেখে থাকি ইলেকট্রোলাইট কিন্তু অনেকগুলা, এগুলো কিন্তু সম্পূর্ণ নামই মুখস্থ আপনাদের, এবং প্রত্যেকটা নরমাল লিস্ট কিন্তু আমি চাই মুখস্থ চাই যে সোডিয়াম কতটুকু থাকে, ক্লোরাইড কতটুকু থাকে, বাইকার্বনেট কতটুকু থাকে, এই সম্পূর্ণগুলো মুখস্থ। তবে আমরা মেইনলি যেটা দেখে থাকি এক নাম্বার হচ্ছে সোডিয়াম দেখে থাকি, তারপর পটাশিয়াম দেখে থাকি, তারপর ক্লোরাইড দেখে থাকি, ঠিক আছে, ক্লোরাইড, তারপরে বাইকার্বনেট, ঠিক আছে, এইটুকু দেখে থাকি। এই তিনটা রেজাল্টই আপনারা দিয়ে থাকেন যারা ল্যাবে হচ্ছে যারা মানে মেইনলি হচ্ছে ল্যাবের যারা হচ্ছে ল্যাব টেকনোলজি যারা থাকে তারা হচ্ছে এই তিনটা জিনিসই, বা আমরা যদি প্রেসক্রিপশনাল লেখা দেই যে উইথ মানে ইলেকট্রোলাইট, সিরাম ইলেকট্রোলাইট উইথ যদি ফসফেট লিখে দিই তখন হচ্ছে আপনারা ফসফেটও আমাদের বের করে দিবেন। যদি লিখে দিই উইথ ক্যালসিয়াম তখন হচ্ছে মেইনলি আপনারা ক্যালসিয়াম দিবেন। বাট নরমালি হচ্ছে আপনারা তিনটা রেঞ্জ দিয়ে দেবেন, যেটা সোডিয়াম দিবেন, পটাশিয়াম দিবেন, ক্লোরাইড আর বাইকার্বনেট, এই চারটাই আমরা মেইনলি দেখে থাকি, ঠিক আছে। তো এখন এই ইলেকট্রোলাইট যদি কমে যায়, ইলেকট্রোলাইট কমে গেলে বডির যে এই যে এইগুলা হচ্ছে একটা তরল, এক কথায় এটাও কিন্তু একটা ফ্লুইড, এটা কমে গেলে বডি ডিহাইড্রেশন হয়ে যায়, মানে পানি স্বল্পতা হয়ে যায়। এটা সারাদিন যে আপনারা যে রোজা রাখেন যারা মুসলিম ধর্মে আছেন তখন আপনার ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স হয়ে যায়, ইমব্যালেন্স মিন্স ইলেকট্রোলাইট নরমাল রেঞ্জের থেকে যখন
স্বাভাবিক মাত্রা থেকে যখন কমে যায় তখন আমরা সেটাকে বলা হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইমব্যালেন্সের শব্দটা হচ্ছে তখনই যখন নর্মাল থেকে, মানে এই যে সোডিয়াম থাকতে হবে 136 থেকে 146, এখন কারো যদি 100 সোডিয়াম থাকে তার কি নর্মাল? না। বলেন, তার কি নর্মাল? না। না ম্যাম। কে বলে নর্মাল? এখানে নর্মাল দেওয়া আছে কত? 136 থেকে 146। তাহলে এখন যদি কারো যদি ইলেকট্রোলাইট 80 থাকে তার কি নর্মাল? সোডিয়াম কি তার নর্মাল? 80 থাকলে নর্মাল হবে? সেটা অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল কাইন্ড অফ তখন কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। শুধু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে ইমব্যালেন্স হয়ে যায়, শুধু খালি সোডিয়াম ইমব্যালেন্স হয়ে যাবে না, সবগুলো ইমব্যালেন্স হয়ে যাবে। পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে 3 পয়েন্টের জায়গায় 2 পয়েন্ট এসে পড়বে, তারপর ক্যালসিয়ামের জায়গায় হচ্ছে একদম 0 পয়েন্টে এসে পড়বে। তখন আমরা সেটাকে বলি কি যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তখন আমাদের বডি হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেলে কি হয়? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেলে আপনি ইমিডিয়েটলি সাথে সাথে হচ্ছে সেন্সলেস হয়ে যাবেন, আপনার শরীরে বল থাকবে না, আপনার হচ্ছে কি থাকবে, আপনি ডিহাইড্রেশন, আপনার যে সেলগুলো, আপনার যে বডির যে টিস্যুগুলো আছে, চামড়াগুলো ফ্যাকাশে হয়ে যাবে। দেখেন আপনি সারাদিন যখন রোজা রাখবেন তখন ইফতারের আগ পর্যন্ত দেখবেন আপনার বডি গুলাতে যখন পানি থাকবে না, পানি যখন খাবেন না, তখন দেখবেন আপনার বডি, ফেস, বিশেষ করে মেয়েদের দেখবেন যে ছেলে এবং মেয়ে সবারই হচ্ছে ফেসের দেখবেন একটা মানে কেমন ক্লান্তি ভাব আসে, চেহারা জানি কেমন গ্লোনেস কমে যায়, ফ্যাকাশে হয়ে যায়। কেন হয়ে যায়? তখন আমাদের বডিতে ইলেকট্রোলাইটের ঘাটতি থাকে। তখন আমরা কি করি? তখন আমরা এই লেবু খাই। লেবুতে হচ্ছে কি থাকে? ভিটামিন সি থাকে না? হ্যাঁ। ভিটামিন সি হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে, ঠিক আছে? তারপর আমরা কি নরমাল স্যালাইন খাই, ওআরএস, ওরাল রিহাইড্রেট সলিউশন, যেটাকে আমরা উর স্যালাইন বলি, তাই না? ওআরএস, ওরাল রিহাইড্রেট সলিউশন, এটা আমরা হচ্ছে খাই। এটা খাইলে কি হয় দেখবেন, ওআরএস এর মাঝে লেখা আছে, আপনারা ওআরএস এর যাদের কাছে বাসায় এখন ওআরএস আছে তারা হচ্ছে প্যাকেটে দেখবেন যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলো দেখবেন কত সুন্দর করে এখানে দেওয়া আছে, মান দেওয়া আছে। কারণ কি, যখন আমরা এটা খাই তখন আমাদের যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে তখন সেটাকে ব্যালেন্স আনে, মানে ওই ওআরএসটা খাওয়ার পর হচ্ছে আমাদের ব্যালেন্স আনে। আর যাদের হচ্ছে এই যে ডায়রিয়া হয়, যাদের ওয়াটার লস হয়, হ্যাঁ, যাদের হচ্ছে শরীর থেকে পানি চলে যায়, পানি বের হয়ে যায়, যাদের ডায়রিয়া হয়, তারপর হচ্ছে ফুড পয়জনিং হয়, আদার্স অনেক কিছু হয়, বমি হয়, হ্যাঁ, তাদের কি শরীর থেকে পানি বের হয়ে যায় না? ডায়রিয়া হলে বের হয়ে যায় না পানি? তখন কি হয়? তখন হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। তখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার জন্য দেখবেন যে যারা ডায়রিয়ার পেশেন্ট তাদেরকে আমরা হচ্ছে নরমাল স্যালাইন দিয়ে থাকি, হ্যাঁ, ইন্টারভেনাস হচ্ছে নরমাল স্যালাইন। তখন এই বাজারে সোডিয়াম 0.9% কি থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে, এনএস, ঠিক আছে? দেখেন বাজারে পাওয়া যায় ইনফিউশন এনএস, যেটাকে বলা হয় নরমাল স্যালাইন। এখানে কি থাকে? 0.9% সোডিয়াম ক্লোরাইড থাকে। এটা হচ্ছে নরমাল স্যালাইন তখন দেওয়ার পর তখন আমরা আবার আরেকটা স্যালাইন আছে যেটা হচ্ছে আমরা হচ্ছে আপনার যেমন নরমাল স্যালাইনের সাথে হচ্ছে আমরা এই যে থাকে নরমাল পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, আদার্স এই ইয়ার জন্য আমরা আলাদা একটা ইনজেকশন ভায়াল আকারে পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা এখানে পুশ করি। দেন হচ্ছে তাতে একটা পেশেন্ট আছে সিভিয়ার মানে হচ্ছে গুরুতর, সিভিয়ার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মানে ওর শরীরে হচ্ছে এতটাই সিভিয়ার যে ইলেকট্রোলাইট জিরোতে পড়ে গেছে। ইলেকট্রোলাইট যদি জিরোতে পড়ে যায় তখন কি বডির কি শক্তি কাজ করবে? আলটিমেটলি যদি বডির শক্তি কাজ না করে তখন আপনি তো এমনি মারা যাবেন, তাই না? কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে বা স্ট্রোক হতে পারে, আপনি মারা যাবেন, সাথে সাথে মারা যাবেন। তো এই জন্য কি করতে হবে? এই জন্য হচ্ছে আমাদের বেসিকলি হচ্ছে যে যারা সিকেডির পেশেন্ট থাকে তাদের এই সমস্যাটা থাকে, তাদের হচ্ছে কিডনি ফিল্ট্রেশন করতে পারে না ঠিক মতো, তাদের হচ্ছে সবকিছু বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে, হ্যাঁ, সবকিছু চলে যায় এক কথায়। সিকেডির পেশেন্টদের ওদের হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার চান্স থাকে বেশি, যাদের কিডনির সমস্যা থাকে। তো এই হচ্ছে এই কথা। এখন আমরা জানবো যে ইম্পর্টেন্স, ওরে বাবারে আমার টাইম চলে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা জানবো যে ইম্পর্টেন্স অফ ইলেকট্রোলাইট। আসলে ইলেকট্রোলাইট জিনিসটা কি কাজ করে দেখেন। এখানে হচ্ছে ইলেকট্রোলাইট রেগুলেট নার্ভস এন্ড মাসেল ফাংশন, মানে হচ্ছে নার্ভস বুঝেন, নার্ভস হচ্ছে এই যে
নার্ভ আমি কি দেওয়া বোঝাবো, নার্ভের তো কোনো বাংলা হয় না। আচ্ছা, নার্ভ জিনিসটা হচ্ছে যে আমাদের ক্রেনিয়াল বা এই যে স্পাইনাল স্পাইনাল ইয়ে আছে না, স্পাইনাল কর্ড আছে না, স্পাইনাল কর্ড থেকে হচ্ছে আমাদের অনেকগুলা নার্ভ আছে। তারপর হচ্ছে ব্রেন থেকে কিছু কিছু নার্ভ আছে যেগুলোকে আমরা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ বলি। এই ক্রেনিয়াল নার্ভ মানে আপনি যে চোখ বন্ধ করতেছেন, আপনি যে হচ্ছে হাত নাড়াচাড়া করতেছেন, এই প্রত্যেকগুলা হচ্ছে ব্রেন থেকে যে নার্ভ আছে, এই নার্ভের প্রত্যেকটা কাজ। নার্ভ যদি আপনার ইনজুরি হয় তখন আপনার হাত পা অচল হয়ে যাবে, তখন আপনি প্যারালাইজড হয়ে যাবেন, ঠিক আছে? তো নার্ভ হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। আর মাসেল মানে তো হচ্ছে মাংস, তো মাসেল ফাংশন মানে মাংসের বা মাসেলের যে কাজটা, এটাই হচ্ছে ইলেকট্রোলাইট করে থাকে। আপনার যদি শরীরে শক্তি না থাকে, আপনি কি হাত নাড়াচাড়া করতে পারবেন? পারবেন না। এটার জন্য হচ্ছে এখানে ইম্পর্টেন্স অফ ইলেকট্রোলাইটের মধ্যে ফাংশনটা দেওয়া আছে, নার্ভ এন্ড মাসেল ফাংশন। সে হচ্ছে নার্ভ এন্ড মাসেল ফাংশন ই করে। এখন আসছি হাইড্রেশন। এখন পানি এই। শূন্যতা, বদ হজম খেলা গইলো, বদ হজম না, পানি শূন্যতা। পানি স্বল্পতা। বদ হজম হচ্ছে ডিসপেপসিয়া। ডিহাইড্রেশন মানে হচ্ছে কি, পানি স্বল্পতা। শূন্যতা বললে ভুল হয়, শূন্যতা মানে পানি নাই শরীরের ভিতরে, স্বল্পতা মানে হচ্ছে ঘাটতি আছে। শূন্যতা বলা যাবে না, মানুষে বলে রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা বলে না। শূন্যতা বিষয়টা এমন যে আপনার শরীরে কোনো রক্তই নাই, অথচ কি তা আপনার শরীরে কি রক্ত নাই? রক্ত আছে বিদায় তো আপনি বেঁচে আছেন। বাট অ্যানিমিয়া যাদের হয় তাদের হচ্ছে রক্ত স্বল্পতা হয়, শূন্যতা হয় না। একটা জিনিস মনে রাখবেন, কখনো বলবেন না যে রক্ত স্বল্পতা, এই শূন্যতা, রক্ত স্বল্পতা। কারণ হচ্ছে আপনার কমে গেছে, যতটুকু থাকা দরকার ততটুকু নাই। ঠিক তেমনই এই ইলেকট্রোলাইট যতটুকু মানে থাকার দরকার ততটুকু নাই, এই কারণে হচ্ছে আপনার ডিহাইড্রেশন হয়েছে, মানে পানি স্বল্পতা হয়েছে। তো পানি খেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, এই আর কি। তো হাইড্রেশন মেনটেন করে, ঠিক আছে? বডি হচ্ছে হাইড্রেশন মানে আপনার স্বল্পতা রক্ষা করে। তারপরে পিএইচ, পিএইচ হচ্ছে আপনার এই এখানে হচ্ছে ব্লাড পিএইচ মানে হচ্ছে রক্তের যে পিএইচ সেটা হচ্ছে মেনটেন করে। তারপরে কি আছে, তারপর হচ্ছে ব্লাড প্রেশার মেনটেন করে। তারপর হচ্ছে ড্যামেজ টিস্যু রিকভার করে, ঠিক আছে? যেগুলো আমাদের টিস্যু হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, আমাদের কোনো জায়গায় কেটে গেলে বা কোনো জায়গায় ইনফেকশন হলে সেই জায়গাটা রিকভার হয়। মানে ধরেন টিস্যু একটা হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, তাই না? কেটে গেলেই তো টিস্যুটা ড্যামেজ হয়ে যায়। যেমন আপনার হাত কেটে গেল, সেই জায়গাতে টিস্যুটা ড্যামেজ হয়েছে, এখন ড্যামেজ টিস্যুকে রিকভার করতে হবে, পুনরায় আবার হচ্ছে ই করতে হবে। তখন তো অবশ্যই ইলেকট্রোলাইট সেটাকে আবার পুনরায় হচ্ছে ড্যামেজ টিস্যুকে রিকভার করবে। তো এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশন গুলা ইলেকট্রোলাইটে মনে রাখবেন। আর এটুকুই পড়া যে আমি হচ্ছে আমাদের পড়াটা হচ্ছে ডেফিনেশন হচ্ছে ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট কাকে বলে, তারপরে ইম্পর্টেন্স ফাংশন অফ ইলেকট্রোলাইট এটা পড়বেন। তারপরে নরমাল রেঞ্জ এবং ইলেকট্রোলাইটের হচ্ছে নামগুলা মুখস্থ করবেন, ঠিক আছে? এখন বলেন ইলেকট্রোলাইট হচ্ছে কে কে বুঝেন নাই? বুঝছেন সবাই? রেসপন্স করেন না। ছেলেরা বুঝছেন? জি ম্যাম, Good. বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমার তাহলে এইটুকুই থাক। আজকের পড়া হচ্ছে এটুকুই পড়াশোনা। নেক্সট টপিক হবে ব্লাড। আর এটা হচ্ছে আপনারা Ma'am. কি বলে বাসায় হচ্ছে বারবার মুখস্থ করবেন। আর এই যে ইলেকট্রোলাইটস গুলো আছে এগুলো হচ্ছে মুখস্থ করবেন, নরমাল রেঞ্জ মুখস্থ করবেন। আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের এই পড়াগুলো ধরবো যে কে কেমন হচ্ছে মুখস্থ করলেন। হ্যাঁ ঠিক আছে। জি ম্যাম। ওকে ম্যাম। ঠিক আছে আপু। ওকে, হ্যাঁ আপনাদের আর কোনো কোশ্চেন আছে কোনো বিষয় নিয়ে? জি না। না ম্যাম, মোটামুটি সব ক্লিয়ার। ওকে ঠিক আছে তাহলে। ওকে ওকে, আল্লাহ হাফেজ।